যে ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা আসলে মোস্ট অফ দা ডিজিজ গুলো বা কন্ডিশন গুলো ডায়াগনোসিস করি সেটা হলো এক্স-রে। আমাদের অর্থোপেডিক্সে একমাত্র একটাই ইনভেস্টিগেশন টুল সম্পর্কে একটু ভালো আইডিয়া নিতে হয়, সেটা হচ্ছে এক্স-রে। এক্স-রে দিয়েই 90% অর্থোপেডিক কেসের ডায়াগনোসিস হয়ে যায়। এই যে আর সাথে অন্যান্য যে ইনভেস্টিগেশন গুলো লাগে সেগুলো সাপোর্টিভ। আর ট্রমার ক্ষেত্রে আমরা জানি যে আমাদের অর্থোপেডিক্স টোটাল সাবজেক্টটা এখন ২ টা ভাগে ভাগ হয়ে গিয়েছে। একটা হচ্ছে অর্থোপেডিক্স, অ্যানাদার ওয়ান হচ্ছে ট্রমাটোলজি। ট্রমাটোলজিতে শুধুমাত্র এক্স-রে দিয়েই 100% ডায়াগনোসিস হয়ে যায়। ট্রমাটোলজি হচ্ছে যে আপনি একটা আঘাত পেয়েছেন, একটা মানে ট্রমার হিস্ট্রি আছে, ইনজুরির হিস্ট্রি আছে। এরপর থেকে আপনার যে প্রবলেম গুলা, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ফ্র্যাকচার বা ডিসলোকেশন এগুলোই থাকে। এক্ষেত্রে এক্স-রে দিয়েই মোটামুটি 100% ডায়াগনোসিস হয়ে যায়। আর কিছু, কিছু অর্থোপেডিক্স কেসে যেগুলাতে ধরেন কনজেনিটাল বা ডেভেলপমেন্টাল কিছু ডিসঅর্ডার থাকে, সেগুলোতে আমাদের অন্যান্য ইনভেস্টিগেশন টুল গুলা যেমন ব্লাড, এরপর হলো সিটি স্ক্যান, এমআরআই, হিস্টোপ্যাথোলজি, বায়োপসি এই জিনিসগুলা লাগে। আর এটা হলো আমাদের অর্থোপেডিক্স এর ইম্পর্টেন্স। আর আপনাদের জন্য আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট কেন? আপনাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন যে আপনাদের অস্পিতে একটা পার্ট আছে। এখানে ২০ টা স্টেশনের মতো থাকে। এখানে আমি দেখছি, আমি বেশ কয়েকবার আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে অস্পিতে। আমি দেখছি আমাদের অর্থোপেডিক্স এর একটা এক্স-রে, একটা ইন্সট্রুমেন্ট, একটা স্পেসিমেন এই জিনিসগুলো অস্পিতে থাকে। সো ইনভেরিয়েবলি এই এক্স-রে গুলো অস্পিতে সবসময়ই কাজে লাগে। সেজন্য আজকে আমরা একদম কমন যে এক্স-রে গুলা দরকার হবে, সেই এক্স-রে গুলো আমরা কিভাবে রিড করব, কিভাবে ডায়াগনোসিস করব, কিভাবে লাইন অফ ট্রিটমেন্টটা আগাবে, এই জিনিসগুলো নিয়েই আমাদের আলোচনা। আপনারা যেহেতু জানেন, আপনাদের যেহেতু ক্লাস হয়ে গিয়েছে যে আপার লিম্ব ফ্র্যাকচার, লোয়ার লিম্ব ফ্র্যাকচার, চাইল্ডহুড ফ্র্যাকচার, ডিফারেন্ট টাইপস পলিট্রমা, মেজর ইনজুরি, এই ক্লাসগুলো তো হয়েছেই। আপনারা 4th ইয়ারেও কিছু পাইছেন, 5th ইয়ারে আমরা আবার এই ব্লগ পোস্টিং এর সুযোগ পাইলাম আরকি। তাহলে আমি একটু স্ক্রিন শেয়ারটা দেই, হ্যাঁ? স্ক্রিনটা কি শেয়ার হচ্ছে? ইয়েস স্যার, দেখা যায় স্ক্রিন। ওকে। যেকোনো প্রবলেম হলে, কোশ্চেন থাকলে ডাইরেক্ট প্রশ্ন করবেন, হ্যাঁ? আহ আজকের ক্লাসটা হচ্ছে তাহলে আমাদের অর্থোপেডিক্স এর ডিফারেন্ট এক্স-রে গুলো নিয়ে। আমার সাথে আপনারা ওয়ার্ডে দেখা হয়েছে কিনা আমার ঠিক জানি না। আমি ডাক্তার অমিত নামে পরিচিত। অর্থোপেডিক সার্জন হিসেবে কাজ করি সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে। আজকের ক্লাসের অবজেক্টিভ কি? সবসময় সবকিছু পড়ার আগে অবজেক্টিভটা ধরে নিতে হবে। আমি আজকে একটা চ্যাপ্টার পড়তে বসলাম। সাপোজ আপনি মেডিসিনের রেসপিরেটরি সিস্টেম পড়তে বসছেন, তখন আপনার সামনে কিন্তু একটা অবজেক্টিভ লাগবে যে হ্যাঁ, আমি আজকে রেসপিরেটরি সিস্টেম পড়ার পরে আমি রেসপিরেটরি সিস্টেমের এই অংশটুকু আমাকে জানতে হবে। তেমনি আজকের ক্লাসের অবজেক্টিভ গুলো কি? আপনাদের জন্য অবজেক্টিভ একটাই, টু পাস আউট দ্য এক্সামিনেশন। বাট অ্যাজ এ ফিজিশিয়ান, অ্যাজ এ সার্জন আপনাকে কিছু অবজেক্টিভ মাথায় নিয়ে কাজ করতে হবে। শুধু শুধু এমনি এমনি একটা এক্স-রে করলেন, এমনি এমনি এক্স-রে দেখে মজা করলেন, এটা তো হবে না। একটা এক্স-রে করতে হবে যেখানে কিছু অবজেক্টিভ মাথায় নিয়ে। অবজেক্টিভ গুলো কি? যে আমাদের আজকে ক্লাসের প্রথম জিনিসটাই হচ্ছে যে আমাদের একটা এক্স-রে এর সিস্টেমেটিক অ্যাপ্রোচ। একটা এক্স-রে আপনার সামনে আছে, সেই এক্স-রেটাকে আপনি কিভাবে সিস্টেমেটিক অ্যাপ্রোচ করবেন। নাম্বার 2 হচ্ছে যে এই এক্স-রেটা দেখে আপনি কিভাবে এটা একজন সার্জনের কাছে বা একজন ডক্টরের কাছে আপনি কিভাবে সেটা ডেসক্রাইব করবেন। তাহলে এখানে হলো ২ টা জিনিস। একটা হলো আমি কিভাবে একটা এক্স-রে নিয়ে আগাবো, সিস্টেমেটিক অ্যাপ্রোচটা কি থাকবে। অ্যানাদার ওয়ান হলো যে আমার ফ্র্যাকচার ডেসক্রিপশন এর ল্যাঙ্গুয়েজটা কি থাকবে। আমরা এক্স-রে দেখার সময় আমরা একটা শর্টকাট করে নেই। সেটাকে আমরা বলি কি, যেমন আপনার পলিট্রমার ক্ষেত্রে একটা অ্যাপ্রোচ আছে না? যে আমরা এটাকে আমরা বলি ABCD অ্যাপ্রোচ।
তেমনি আমাদের এক্স-রে ক্ষেত্রে আমাদের একটা অ্যাপ্রোচ আছে, সেটাকে আমরা বলি এবিসিএস অ্যাপ্রোচ। এবিসিএস অ্যাপ্রোচ মানে হলো এখানে 4টা অক্ষর আছে দেখেন, এ, বি, সি আর এস। এই 4টা দিয়ে একটা অ্যাপ্রোচ থাকবে, সেটাকে আমরা বলবো এবিসিএস অ্যাপ্রোচ। এবিসিএস এর মধ্যে কি কি আছে? ধরেন এ তে আসবে যে এক্স-রেটা এডিকুয়েট আছে কিনা, এক্স-রে তে যে পার্টটা দেখাচ্ছে সেটা অ্যালাইনমেন্টটা কেমন আছে, বি তে হচ্ছে বোনস, সি তে হচ্ছে কার্টিলেজ গুলো কেমন আছে, এস তে হচ্ছে সফট টিস্যু। তাইলে হলো সবসময় যে কোনো একটা এক্স-রে ফিল্ম হাতে নিয়ে আমাদের দেখতে হবে যে এখানে এক্স-রেটা কি এডিকুয়েট, এক্স-রেটা কি সুন্দরভাবে অ্যালাইন করা আছে, এক্স-রে তে বোনস গুলোর কি অবস্থা, এক্স-রে তে কার্টিলেজে কোনো ডিফেক্ট আছে কিনা, আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো সেই এক্স-রেটাতে সফট টিস্যুটার কন্ডিশন কেমন। তাহলে আমরা যদি একটু ইলাবোরেট করি তাহলে কি আসবে, এডিকুয়েসি। এডিকুয়েসি মানে হচ্ছে যে কি পরিমাণ এডিকুয়েট একটা এক্স-রে, সেই এক্স-রেটার রোগটা ধরার জন্য কতটুক এডিকুয়েট। এখন এই এডিকুয়েসিটা আনার জন্য আমার এখানে ভিউ লাগবে। ভিউটা কি? আপনারা দেখবেন, আপনারা যখন একটা কারো একটা ছবি দেখবেন, ছবি দেখার সময় সবসময় বলেন কি যে একটা সামনে থেকে ছবি নিবেন আর একটা পাশ থেকে ছবি নিবেন। তেমনি এক্স-রে ক্ষেত্রেও আমাদের এখানে 2টা ভিউ লাগবে, মিনিমাম 2 ভিউ। কি কি? সামনে পিছনে একটা ভিউ, দ্যাট ইজ এপি ভিউ, অ্যানাদার ওয়ান ইজ পাশ থেকে নিবেন, যে এটা হলো ল্যাটারাল ভিউ। অনেক সময় 3টা ভিউ নেওয়া যায়, আবার অনেক সময় 4টা ভিউ নেওয়া যায়। তবে বেসিক্যালি আমাদের এখানে মিনিমাম আমরা 2টা ভিউ নেই। আমরা যেকোনো সময় একটা এক্স-রে যদি আমরা বলি, তখন আমরা বলি যে এক্স-রে থাই টেকেন ইন anterior posterior and lateral view। 3টা ভিউ হয়, এটার উদাহরণ মাথায় রাখেন, সেটা হলো যদি অ্যাঙ্কেলে ইনজুরি থাকে তখন আমরা এখানে 3টা ভিউ আমরা প্রেফার করি। আর কিছু কিছু বোনসে আমাদের 4টা ভিউ লাগে। এটার একটা উদাহরণ হচ্ছে পেলভিস। পেলভিসে আমাদের 4টা ভিউ লাগে। 4টা ভিউ এর মধ্যে হচ্ছে এপি ভিউ, ল্যাটারাল ভিউ, একটা হলো ইনলেট ভিউ আর একটা হলো আউটলেট ভিউ। তাইলে আমাদের এক্স-রে গুলাকে এডিকুয়েট পেনিট্রেশন থাকতে হবে, এডিকুয়েট হতে হবে। রুল অফ 2 খুব কমন একটা জিনিস। রুল অফ 2 টা হচ্ছে 2টা ভিউ নিতে হয়। 2টা ভিউ মানে কি? এপি এবং ল্যাটারাল ভিউ নিতে হয়। 2টা জয়েন্ট দেখেন এখানে ভাগা হচ্ছে রেডিয়াস আলনা, উপরে আছে এলবো, নিচে আছে রিস্ট। তাহলে 2টা জয়েন্টকে আমার কি করতে হবে? আনতে হবে, এক্স-রে আনতে হবে। তাইলে দেখেন এখানে দেখেন এপি এবং ল্যাটারাল ভিউ এর ডিফারেন্সটা। এই এক্স-রেটা দেখার দরকার নেই, আপনি আগে প্রথমে এইটা দেখেন। এটাতে দেখেন এক্স-রেটা কিন্তু খুব সুন্দর, খারাপ না, অনেক ভালো। আপনি যদি খালি এই এক্স-রেটা এই ভিউ দেখে বলে দেন যে ভাই খুব ভালো আছে, প্লাস্টার করে দেই, বাড়ি চলে যান, ভালো হয়ে যাবে। কিন্তু আপনি পরক্ষণে যদি ল্যাটারাল ভিউটা দেখেন, দেখেন ল্যাটারাল ভিউতে কিন্তু এত সুন্দর নাই। এখানে যেমন বোনস 2টা খুব সুন্দরভাবে আছে, ল্যাটারাল ভিউতে ডিফর্মিটিটা অনেক বেশি প্রকট। সো আমাদের এখানে 2টা ভিউ লাগবে। যে বোনসে ইনজুরি সেটার উপরে নিচের ভিউ লাগবে। 2টা অকেশন। হোয়াট ইজ 2 অকেশন? 2 অকেশন হচ্ছে যে আপনার কাছে রোগী আসলো, রোগী আসার পরে আপনি একটা এক্স-রে করতে দিলেন। দেওয়ার পরে আপনি আবার এটাকে রিডাকশন করলেন, রিডাকশন করার পরে আরেকটা এক্স-রে নিবেন। তাইলে হলো তো এখানে কি 2টা অকেশন। একটা হলো প্রি ট্রিটমেন্ট, আরেকটা হবে পোস্ট ট্রিটমেন্ট। বা আমরা যদি অর্থোপেডিক্স এর ভাষায় বলি তাহলে আমরা বলবো প্রি রিডাকশন, আরেকটা হবে পোস্ট রিডাকশন। হ্যাঁ, টু লিভ এটাও খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় দেখা যায় কি যে একটা এক্স-রে দেখলে দেখে বলে যে ও আপনার এখানে তো হাড্ডিতে সমস্যা আছে ভাই, এই হাড্ডিটাতে আপনার এই হাড্ডিটা তো ছোট লাগে, এই সেই দেখে বলে দিলেন। কিন্তু তার দেখা যাবে কি আসলে মনে হয় তার ফিজিক্যালি তার এই বোনসটাতে প্রবলেম আছে। তখন যদি এটা আমরা দেখতে চাই তাহলে কি করতে হবে? নরমাল লিম্ব এবং অ্যাবনরমাল বা ইনজিউরড লিম্বের 2টারই এক্স-রে যদি করি তাহলে আমরা এখানে কম্পেয়ার করে দেখতে পাবো। সো দিস ইজ দ্য রুল অফ 2। অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট খুব সোজা জিনিস। একটা জিনিস হলো একটা নরমাল এক্স-রে। একটা নরমাল এক্স-রে তে কেমন লাগে আর হলো অ্যাবনরমাল এক্স-রে তে কেমন লাগে। দ্যাট ইজ দ্য অ্যালাইনমেন্ট। যদি নরমাল এক্স-রে থাকে সেখানে বোনস গুলো নরমাল এ থাকবে। আর যদি ফ্র্যাকচার বা ডিসলোকেশন থাকে তখন কি হবে? অ্যালাইনমেন্টে প্রবলেম থাকবে। বোনস
আমাদের একটা এক্সরে অর্থোপেডিক এক্সরে করার মেইন টার্গেটটাই হচ্ছে সেই বোনসটা সেটা দেখার জন্য। সো আমাদের এক্সরেতে কি দেখতে হবে? এক্সামিন দ্য বোনস ফর ফ্র্যাকচার লাইন, এখানে কোনো ডিস্টরশন আছে কিনা, এবং হলো সেই বোনসটার এন্টায়ার লেংথ দেখতে হয়। আপনি নিচে ভেঙে গেছে দেখে আপনি ছেড়ে দিলেন, খেয়াল করেন অপারেশন করতে যায় দেখবেন উপরে আরেকটা ভাঙা আছে। সো এন্টায়ার লেংথ অফ বোনসটা আপনাকে দেখতে হবে। কার্টিলেজ, কার্টিলেজ হলো কার্টিলেজ কখনো এক্সরেতে দেখা যায় না। তাহলে আমাদের কি দরকার? ইম্পর্টেন্সটা হলো যখন আমরা একটা এক্সরে করব, দেখেন এটা একটা নি এর এক্সরে, এক্সরে নি অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ। এখানে দেখেন ল্যাটারাল জয়েন্ট স্পেসটা দেখেন কতটুকু, আর মিডিয়াল জয়েন্ট স্পেসটা দেখেন কতটুকু। তাহলে এই জয়েন্ট স্পেসে কি থাকে? যেহেতু এটা হায়ালিন মানে সাইনোভিয়াল জয়েন্ট থাকে, এখানে একটা হায়ালিন কার্টিলেজ থাকে। যেহেতু এই কার্টিলেজটা এখানে ওয়াইডেন আছে, মানে হলো এখানে কার্টিলেজটা ইনটেক আছে। বাট এখানে আপনি দেখেন এখানে যেহেতু জয়েন্ট স্পেসটা কমে গেছে, তাই এখানে বুঝতে হবে যে এখানে কার্টিলেজটা কোনো কারণে ইনজিউরড বা এই কার্টিলেজটা ডেস্ট্রয় হয়ে গেছে। সো আর কার্টিলেজ ইমপ্লাইজ টু এক্সামিন দ্য জয়েন্ট স্পেস অন এক্সরে। সফট টিস্যু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে একটা এক্সরে দেখেন, এই এক্সরেটাতে দেখেন এটা একটা এলবোর এক্সরে, ল্যাটারাল ভিউ। বোনস খুব ভালো আছে, অ্যালাইনমেন্ট ভেরি গুড, এডিকুয়েট অ্যালাইনমেন্ট, সব ঠিক আছে, বোনস ঠিক আছে, কার্টিলেজেও কোনো সমস্যা নাই। তারপরেও দেখেন, তাহলে আপনি দেখে বলে দিলেন ভাই আপনার এক্সরেটা নরমাল আছে। বাট আপনি যদি একটু ভালো মতো খেয়াল করেন, দেখেন হিউমেরাসের এই লোয়ার এন্ডের সামনে এই জায়গাটা এবং পিছনের এই জায়গাটা, এই জায়গাটা কি হয়ে আছে? একটু সোয়েল হয়ে আছে, দেখছেন একটু উঁচা হয়ে আছে। এই জায়গাটাকে আমরা বলি, সামনেরটাকে বলি অ্যান্টেরিয়র প্যাড ফ্যাট, পিছনেরটাকে বলি আমরা পোস্টেরিয়র ফ্যাট প্যাড। তাইলে বোনস যদিও এখানে অ্যালাইনমেন্ট ভালো আছে, কিন্তু এখানে দেখেন একটা ফ্যাট প্যাড তৈরি হয়েছে। এই ফ্যাট প্যাডের ইম্পর্টেন্সটাই হচ্ছে যে এখানে দেয়ার ইজ এ অকাল্ট ফ্র্যাকচার। অকাল্ট ফ্র্যাকচার কাদের হবে? বাচ্চাদের ক্ষেত্রে। বাচ্চাদের বোনস আমরা জানি বাচ্চাদের বোনস গুলো থাকে প্লাস্টিকের মতো, সেগুলো ভেঙে আবার জায়গায় চলে যায়। তেমনি এখানে কোনো একটা কিছু ভাঙছে, ভাঙার পরে আবার জায়গায় চলে গেছে, বাট স্টিল দেয়ার ইজ সাম সাইন দ্যাট রিমাইন্ডস ইউ দ্যাট দেয়ার ইজ এ ফ্র্যাকচার। সো সফট টিস্যু সোয়েলিং ক্যান বি এ সাইন অফ ওকাল্ট ফ্র্যাকচার। আপনি সেটা প্রথমে দিকে বলে দিবেন ভালো আছে, 2 সপ্তাহ হওয়ার পরে বাচ্চা আসবে, দেখা যাবে ব্যথা কমে নাই, হাতটা বাঁকা হয়ে আছে। তখন আপনি মনে হবে আই হ্যাঁ আমি করলাম কি, আমি তো এক্সরে দেখে নরমাল পাইলাম, কিন্তু এখানে সামনে যে একটা সাইন ছিল, একটা সফট টিস্যু সোয়েলিং ছিল, যেটাকে বলা হয়েছিল অ্যান্টেরিয়র ফ্যাট প্যাড, এবং পিছন দিকে আছিল পোস্টেরিয়র ফ্যাট প্যাড, সেটা তো আমি খেয়াল করি নাই। সো আমাদেরকে সফট টিস্যুটাও দেখতে হবে। আমাদের অবজেক্টিভের সেকেন্ড অবজেক্টিভটা ছিল যে আমরা যখন আপনারা যখন পাশ করবেন, পাশ করার পরে যখন হাসপাতালে কাজ করবেন, ডিফারেন্ট ক্লিনিক হসপিটালসে কাজ করবেন, তখন আপনার কাছে একটা অর্থোপেডিক পেশেন্ট বা একটা ট্রমার পেশেন্ট আসলে সেই পেশেন্টটাকে আপনি কিভাবে আমার কাছে বা একজন অর্থোপেডিক সার্জনের কাছে আপনি কিভাবে সেটা এক্সপ্রেস করবেন, দ্যাট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ফ্র্যাকচার। এখন আপনার কাছে একটা বাচ্চা গাছ থেকে পড়ে আসলো, আপনি যদি আমাকে ফোন দিয়ে বলেন স্যার একটা বাচ্চা আসছে, বাচ্চা গাছ থেকে পড়ে যে হাত ভেঙে গেছে, তখন আমি কিন্তু আপনাকে বকা দিব যে অ্যাজ ইউ আর এ ডক্টর ইউ শুড ইউজ দ্য স্পেসিফিক টার্মিনোলজি, স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ অফ ফ্র্যাকচার। সো ইউ শুড হ্যাভ এ ভেরি গুড ল্যাঙ্গুয়েজ অফ ফ্র্যাকচার টু কমিউনিকেট উইথ অর্থোপেডিক কনসালটেন্টস। ল্যাঙ্গুয়েজটার ভিতরে কি কি থাকবে? ল্যাঙ্গুয়েজটা আপনি শুধুমাত্র এক্সরে দেখে আমাকে বললে হবে না। ইউ শুড হ্যাভ এ ক্লিনিক্যাল টার্মিনোলজি অ্যাজ ওয়েল অ্যাজ এক্সরে টার্মিনোলজি। ক্লিনিক্যাল টার্মিনোলজি কি থাকবে? যে পেশেন্টটার ফ্র্যাকচারটা ওপেন না ক্লোজড, এটা তুমি বলবা। আর এটা একটা ক্লোজড ফ্র্যাকচার। নাম্বার 2 পয়েন্টটাতে দেখেন অ্যানাটমিক্যাল লোকেশন অফ দ্য ফ্র্যাকচার, কোথায় ভাঙা? স্যার দেয়ার ইজ এ ফ্র্যাকচার অন দ্য radius, there is a fracture of the ulna, there is a fracture of the humerus. Then কোথায়? তখন বলতেছে there is a fracture of the radius in the middle part or
upper and lower part. That is the anatomical location. আপনাকে এখানে বলতে হবে whether it is upper and lower part or middle part and which is the bone. That is the radius, ulna, humerus, tibia, fibula, যেটাই হোক। ফ্র্যাকচার লাইন এটা বলতে হবে স্যার। এখানে দেখা যাচ্ছে যে একটা ট্রান্সভার্স ফ্র্যাকচার আছে, একটা অবলিক ফ্র্যাকচার আছে, এটা আমি একটু পরে বলি আপনাদের। রিলেশনশিপ অফ দ্য ফ্র্যাকচার ফ্র্যাগমেন্ট গুলো কেমন আছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে ল্যাঙ্গুয়েজটা আপনাকে জানতে হবে, দ্যাট ইজ দ্য নিউরোভাস্কুলার স্ট্যাটাস। সেই পেশেন্টের হাত ভাঙার পরে সেই হাতের নিউরোভাস্কুলার স্ট্যাটাসটা কেমন আছে, সরি। তাহলে এখানে তোমার বলতে হবে যে আইদার ইট ইজ ওপেন অর ক্লোজড। ওপেন হলে ম্যানেজমেন্ট খুব টাফ, ম্যানেজমেন্ট খুব প্রম্পট হইতে হবে। ক্লোজ ফ্র্যাকচার হলে আমরা একটু আস্তে ধীরে ম্যানেজ করলে হয়, বাট ওপেন ফ্র্যাকচার থাকলে আর তোমাকে খুব তাড়াতাড়ি ম্যানেজ করতে হবে, কারণ এখানে কি থাকবে, ইনফেকশনের চান্সটা বেশি। ওপেন এবং ক্লোজ ফ্র্যাকচারটা কিভাবে আমরা ডেসক্রাইব করি? ওপেন ফ্র্যাকচার হলো যখন ফ্র্যাকচার ফ্র্যাগমেন্ট ইজ কমিউনিকেট উইথ দ্য এক্সটেরিয়র। দেখেন এখানে সেটা একদম এই ফ্র্যাকচার ফ্র্যাগমেন্ট স্কিনকে পাস করে এক্সটেরিয়র এনভায়রনমেন্টের কন্টাক্টে চলে আসছে, দ্যাট ইজ ওপেন ফ্র্যাকচার। সো এটা কি হবে, ইনফেকশনের রেটটা অনেক বেশি থাকবে। আর যেটা ইনটেক স্কিনের ভিতরে থাকবে সেটা দ্যাট ইজ দ্য ক্লোজড ফ্র্যাকচার, এটাতে ইনফেকশনের চান্সটা কম থাকবে। অ্যানাটমিক্যাল লোকেশন আমি বলে দিলাম যে এটা রাইট না লেফট, কোন বোনসের কোথায় আছে, আপার মিডিল লোয়ারে কিনা। ফ্র্যাকচার লাইন আমরা ক্লাসিফাই করি কিভাবে, যেটা লং এক্সিসের সাথে, এটা যেহেতু বোনসের লং এক্সিসের সাথে লেস দেন 30 ডিগ্রি করে যদি ফ্র্যাকচার হয় তাহলে আমরা সেটাকে বলবো ট্রান্সভার্স। মোর দেন 30 ডিগ্রি যদি হয় তাহলে আমরা সেটা বলবো অবলিক। আর যদি এখানে একটা বাটারফ্লাই ফ্র্যাগমেন্ট, মাঝখানে একটা টুকরো যদি আলাদা হয়ে যায় সেটাকে আমরা বলবো বাটারফ্লাই ফ্র্যাগমেন্ট। আর যদি এস এর মতো হয়, এভাবে এস এর মতো হয়, সেটাকে আমরা বলবো স্পাইরাল। আর এখানে যদি অনেকগুলো টুকরো হয়ে যায়, এই টার্মটা মনে রাখবেন, এই টার্মটাকে আমরা বলি কমিউনিউটেড ফ্র্যাগমেন্ট। কমিউনিউটেড। আরেকটা হলো স্যার আমাদের ফ্র্যাকচার লাইন, এটা স্যার রেফারেন্স কার সাথে নিব স্যার? অ্যাঙ্গেলটা যে মাপবো স্যার, এটা মানে কার সাথে? এটা হলো তুমি যখন একটা লাইন টানবা, ধরো এইটাকে লিখে বা কাটসারটা খেয়াল করতেছো? জি স্যার। মাউসের কাটসারটা, জি স্যার। হ্যাঁ, তখন তুমি এইভাবে যদি এখানে স্কেল দিয়ে যদি এখানে, এই হলো তার লং এক্সিস, এটা হলো বোনসের লং এক্সিস, ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এই লং এক্সিসের সাথে এইটা যে অ্যাঙ্গেলটা ফর্ম করবে, এটা যদি লং এক্সিসের সাথে এই অ্যাঙ্গেলটাকে এখন মিলাও, তাহলে এটা যদি লেস দেন 30 ডিগ্রি হয় তাহলে হবে ট্রান্সভার্স। আর এটা যদি লং এক্সিসের সাথে এটা মোর দেন 30 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে তাহলে হবে অবলিক। আর যখন মোর দেন 2 মাঝখানে একটা ফ্র্যাগমেন্ট থাকে সেটাকে আমরা বলবো বাটারফ্লাই ফ্র্যাগমেন্ট। আর যদি এস মানে কি, ধরো এই কর্টেক্স থেকে বা এই কর্টেক্স থেকে স্টার্ট হয়ে যদি এস এর মতো কার্ভ, এই দেখো এস এর মতো হয়ে ইয়ে হয়, সেটাকে আমরা বলবো স্পাইরাল। আর যখন তোমার এই থার্ড ফ্র্যাগমেন্টটা অনেকগুলো ফ্র্যাগমেন্ট হয়ে যাবে, এটাকে আমরা বলি থার্ড ফ্র্যাগমেন্ট। টোটাল বোনসটা 3টা পার্টে ভাগ হয়েছে, 1 2 3। যখন থার্ড ফ্র্যাগমেন্টটা হয়ে যাবে সেটাকে আমরা বলবো কমিউনিউটেড। আর যখন থার্ড ফ্র্যাগমেন্টটা ইনটেক থাকবে তখন সেটাকে আমরা বলবো সেগমেন্টাল। ক্লিয়ার? এখন বুঝা গেছে? জি স্যার। ওকে। ফ্র্যাকচার ফ্র্যাগমেন্ট ব্যাপারটা তোমাদের জরুরি না, জরুরি হচ্ছে যে নিউরোভাস্কুলার স্ট্যাটাসটা অবশ্যই খুব ভালোভাবে খেয়াল করতে হবে। তাহলে হলো সেটা ওই আগের কথাগুলো এখানে আমরা বলছি যে ওপেন ক্লোজ কিনা, কোন জায়গায় আসছে, ফ্র্যাকচার লাইনগুলো কেমন, নিউরোভাস্কুলার স্ট্যাটাসটা কেমন। আচ্ছা, এখন আসো আমরা কিছু স্পেসিফিক এক্সরে। এটা হলো আমরা এক্সরে যখন করব এইভাবেই আমরা পরীক্ষাতে দেই, এই এক্সরেটা দিয়ে বলবো যে ডেসক্রাইব দ্য এক্সরে। তখন তুমি এখানে কি বলবা? দিস ইজ দ্য এক্সরে অফ ক্লেভিকল taken in anterior posterior view. This is the plain X-ray of clavicle. এখানে L লেখা আছে যেহেতু লেফট ক্লেভিকল তুমি বলতে পারবা,
taken in anterior posterior view, definitely এটা একটা anterior posterior view তে নেওয়া হয়েছে, showing there is a fracture on the left clavicle. এটা হলো ফ্র্যাকচার। ফ্র্যাকচার ক্লিনিক্যাল কি তোমাদের আলাদাভাবে পড়ানো হয়েছে? না স্যার, ব্লগ পোস্টিং এ পড়ানো হয় নাই। আচ্ছা, তাহলে আমরা একটু বলি ফ্র্যাকচার ক্লিনিক্যালটা তোমাদের পরীক্ষায় থাকে। এটা খুব কমন একটা ফ্র্যাকচার, 2.6 to 4% ফ্র্যাকচার। আর শোল্ডার গার্ডেলের যে ইনজুরি গুলো হয়, শোল্ডার গার্ডেল ইনজুরি 35% ফ্র্যাকচার ক্লিনিক্যাল পাই। আমাদের প্র্যাকটিসে আমরা হিউজ পরিমাণে ফ্র্যাকচার ক্লিনিক্যাল পাই। ফিচারটা কি থাকবে? ফিচারটা হলো যে ডেফিনেটলি এখানে একটা ট্রমার হিস্ট্রি থাকবে। ট্রমাটা দুই ধরনের, সবসময় মনে রাখতে হয় ট্রমাটা হলো দুই ধরনের, একটা হলো ডাইরেক্ট ট্রমা আর একটা হলো ইনডাইরেক্ট ট্রমা। আয়শা একজন লাঠি দিয়ে ধুম করে তোমার ক্লিনিক্যালের উপরে বাড়ি দিয়ে দিল, সেটা হলো ডাইরেক্ট ট্রমা। আর ইনডাইরেক্ট ট্রমাটা কি? ইনডাইরেক্ট ট্রমাটা হচ্ছে যখন আমরা উই হ্যাভ এ টেন্ডেন্সি টু ফল। আমাদের সবসময় যদি একটু ব্যালেন্স রাখতে কষ্ট হয়, আমরা পড়ে যাই। কিন্তু পড়ে যাওয়ার সময় ইউজুয়ালি আমরা হয় কি, আমরা মাথাটাকে সেভ করার জন্য আমরা চেষ্টা করি পড়ার আগ মুহূর্তেও যে সাইডে আমরা পড়ি ওই সাইডের হাত দিয়ে আমরা ফলটাকে প্রিভেন্ট করার চেষ্টা করি। তখন হয় কি, আমার বডি ওয়েট যদি 60 কেজি হয়, তখন সেই হাতের উপরে 60 কেজি ওয়েটটা কি হয়, ওই হাতের উপরে পড়ে। ইন দ্য ওয়ে, এই যে ওয়েট ট্রান্সমিট হওয়ার যে ওয়েটা, সেই ওয়েটা তখন কি হবে, যে জায়গাতেই উইক থাকবে সেখানে কি হবে, বোনসটা ভেঙে যাবে। কারণ হঠাৎ করে তোমার একটা হাতের উপরে 60 কেজি ওয়েট পড়লে তোমার যে জায়গাতে তোমার বোনসটা উইক আছে, উইক বোনস থাকবে, সেই সব জায়গায় ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। তাহলে কি হয়, ইউজুয়ালি দা পেশেন্ট ফল অন দা শোল্ডার অর অন দা আউটস্ট্রেচ হ্যান্ড। তাহলে শোল্ডারের উপরে যদি পড়ে তাহলে হবে ডাইরেক্ট ট্রমা, আর আউটস্ট্রেচ হ্যান্ডে যখন পড়বে, যখন আমরা ফলটাকে প্রিভেন্ট করার জন্য হ্যান্ডটাকে গ্রাউন্ডের কাছে দিয়ে রাখবো, তখন সেটা কি হবে, আউটস্ট্রেচ হ্যান্ড। খুব কমন দেখা যায় রোগী আসলে কি হবে, যে তার যে ইনজিউর্ড আর্মটা থাকে সেটা বুকের সাথে চাপ দিয়ে ধরে রাখে, যেন নড়াচড়া না করে, নড়াচড়া করলেই প্রচন্ড পেইন হয়। আরেকটা হয় কি, আমরা রোগীকে জাস্ট শার্ট নামাইতে বলি, শার্ট নামাইলে আমরা যদি সাবকিউটেনিয়াস লাম্প পাই, তখন আমাদের ডায়াগনোসিসটা কনফার্ম হয়ে যায়। কারণ আমরা কি জানি, দিস ইজ দ্য অনলি বোনস দ্যাট ইজ সাবকিউটেনিয়াস এন্ড হরাইজন্টাল প্লেসড। আরেকটা বিষয় পরের এক্সরেটাতে দেখো, যে এমন ভাবে ফ্র্যাকচারটা হয়েছে যে ফ্র্যাকচার এন্ডটা স্কিনকে পায়ার্স করে বের হয়ে যেতে চাচ্ছে। আমরা যদি একদম প্রথম এক্সরেতে চলে যাই, এই যে অংশটা, এই অংশটা স্কিনের একদম স্কিনের কন্টাক্টে চলে আসছে। এটা একটু নাড়াচাড়া করলে হবে কি, এটা স্কিন দিয়ে বের হয়ে চলে যাবে। তাহলে এখানে কি থাকবে, আরেকটা পয়েন্ট, অকেশনালি এ শার্প ফ্র্যাগমেন্ট ফ্ল্যাটেন্স দা স্কিন, এরকম। ক্লাসিফিকেশনটা খুব সোজা, ক্লাসিফিকেশনটা একটু জানা দরকার আছে ট্রিটমেন্টের জন্য। আমরা যদি টোটাল ক্লেভিকেলটাকে তিনটা ভাগে ভাগ করি, এটা হবে মিডিল পার্ট, এটা হবে মিডিয়াল পার্ট, এটা হবে ল্যাটারাল পার্ট। মিডিয়াল পার্টটা মানে কি, এটা হলো স্টার্নোকস্টাল জাংশনের সাথে যেখানে যুক্ত হয়। ল্যাটারাল পার্টটা হচ্ছে অ্যাক্রোমিয়াল ক্লেভিকুলার জয়েন্টের সাথে যেখানে ফর্ম করে, আর এটা হচ্ছে মিডিল। এটা হলো ক্লাসিফিকেশনটার নাম হলো অলম্যান ক্লাসিফিকেশন। অলম্যান ক্লাসিফিকেশনে মিডিল 1/3 এ সবচেয়ে বেশি ফ্র্যাকচার হয়। কত পার্সেন্ট দেখছেন? 80%। মিডিয়াল 5%, ল্যাটারাল হবে 15%। উপমালার নিয়মই হচ্ছে যে ফ্র্যাকচার গুলা যত বেশি মানে সিম্পল, সেই ফ্র্যাকচার গুলাই বেশি হয়। মিডিল 1/3 80% ফ্র্যাকচার মানে হলো যে এই 80% ফ্র্যাকচারের এটা ম্যানেজমেন্টটা খুব ইজি, এই জন্য এখানে ভাঙায় খুব বেশি। এখানে কিছুই না, আমাদের ক্ষেত্রে 90% আমাদের ফ্র্যাকচার ক্লেভিকল ফ্র্যাকচার আমরা নন অপারেটিভলি আমরা ম্যানেজ করি।
নন অপারেটিভ ম্যানেজমেন্ট কি? নন অপারেটিভ ম্যানেজমেন্ট হলো ভেরি ইজি। আমরা একটা স্লিং, স্লিং মানে কি? হোয়াট ইজ স্লিং? স্লিং মানে হচ্ছে যে হাতে বা যে সাইডে ক্লেভিকলটা ভাঙছে সেই সাইডের আর্মটাকে যদি আমি একটু উপরে উঠায় রাখতে পারি তাহলে কি হবে? সেখানে ব্যথা কমে যাবে এবং এটা দিয়েই তার ট্রিটমেন্টটা হয়ে যাবে। এটাকে আমরা বলি স্লিং। এখানে একটু দেখেন কয়েক ধরনের স্লিং আছে। এটা তোমাদের বইতে আছে। তোমাদের বইতে দেখবা লেখা আছে ট্রায়াঙ্গুলার স্লিং। একটা ট্রায়াঙ্গুলার শেপের কাগজ দিয়ে আমরা যখন হাতটাকে উঠায় রাখবো, দ্যাট ইজ ট্রায়াঙ্গুলার স্লিং। এটা খুব কমন এখন ইউজ করা হয়, সেটাকে আমরা বলি শোল্ডার ইমোবিলাইজার। এইখানে দেখা একটা টুকরা আছে আর এইখানে একটা টুকরা আছে। এই টোটালটাকে আমরা বলি শোল্ডার ইমোবিলাইজার। আর বর্তমানে সবচেয়ে বেশি যেটা ইউজ হয় সেটাকে আমরা বলি ফিগার অফ 8 একটা ব্যান্ডেজ আছে, সেটাকে আমরা বলি ফ্র্যাকচার ক্লেভিকল ফিক্স। তাহলে ট্রিটমেন্ট খুব সোজা। আমরা যদি এইভাবে একটা ট্রায়াঙ্গুলার স্লিং বা এইভাবে একটা ইমোবিলাইজার দিয়ে যদি জাস্ট আর্মটাকে ইমোবিলাইজ করে রাখি তাইলে কি হয়? গ্রেভিটির কারণে এমনি ক্লেভিকল জায়গায় বসে যায়, সেটা আর কোনো আদার কোনো ট্রিটমেন্টের দরকার। বাট কখন লাগবে? কখন আমাদের দরকার হবে? যখন দুইটা ফ্র্যাগমেন্টের মাঝখানে যদি শর্টেনিংটা যদি মোর দেন 2 সেন্টিমিটার হয়, তাইলে আমরা কি করব? আমাদের এখানে ইন্টারনাল ফিক্সেশন বা অপারেটিভ ট্রিটমেন্ট লাগবে। তাইলে হলো তুমি এখানে কি বলবা? যে স্যার, most of the clavicle fracture can be managed by non-operative management, that is by using triangular sling or collar and cuff sling. কোনগুলো লাগবে? দ্যাট ইজ যেটা যদি শর্টেনিং যদি মোর দেন 2 সেন্টিমিটার হয় তাহলে সেটাকে আমরা কি করব? ইন্টারনাল ফিক্সেশন করব। কিভাবে করব ইন্টারনাল ফিক্সেশন? আমরা প্লেট, ছবি দেখাই দিব প্লেটিং। এই দেখো, এটা হলো সেই একটা প্লেট। সুন্দর করে আমরা ক্লেভিকলটাকে জায়গায় বসায় এটাকে প্লেটটা বসায় দিলাম। এই প্লেটটা কিন্তু দেখতে ওই ক্লেভিকলের শেপের মতো। এটা এপি ভিউ থেকে নেওয়া, তো এই জন্য এটা বোঝা যাচ্ছে না। যদি উপর থেকে ক্রেনিও কর্ডালি নিতাম তাহলে আমরা দেখবো যে এটা একটা এচ শেপের একটা প্লেট। খুব ইম্পর্টেন্ট কমপ্লিকেশন। ফ্র্যাকচার ক্লিনিক্যালের খুব আর্লি তেমন কোনো কমপ্লিকেশন নাই। যদি কোনো কারণে কি বলে প্লুরার এপিক্যাল ডোম যেটা সেটাতে যদি ইনজুরি করে তাহলে তোমার নিউমোথরাক্স হইতে পারে। সাবক্লেভিয়ান ভেসেল টেসিলে ইনজুরি, এগুলো খুব রেয়ার। কমন একটা জিনিস হয় সেটা হলো নন ইউনিয়ন। আমরা এটা অনেক পাই। নন ইউনিয়ন, হোয়াট ইজ নন ইউনিয়ন, হোয়াট ইজ ম্যাল ইউনিয়ন, এগুলো তো জানা আছে। হোয়াট ইজ নন ইউনিয়ন? ইয়েস স্যার। যখন ইউনিয়ন হবে না, যখন এখানে আর ইউনিয়ন হওয়ার চান্স নাই, সেটাকে আমরা বলবো নন ইউনিয়ন। হোয়াট ইজ ম্যাল ইউনিয়ন? যখন ইউনিয়ন হয়েছে বাট এখানে ইউনিয়নটা সেই রকম তার মানে কি বলবো স্যাটিসফ্যাক্টরি না, সেটাকে আমরা বলবো ম্যাল ইউনিয়ন। আর এই ইউনিয়ন 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 দেখতে 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 যদি আমরা এতদিন ধরে বোনসটাকে স্লিং এর মধ্যে ঝুলায় রাখি বা ইমোবিলাইজ করে রাখি, তাহলে কি হতে পারে? সেই যে কমন যে জয়েন্টটা আছে সেই জয়েন্টটাতে কি হতে পারে? স্টিফনেস ডেভেলপ করতে পারে। সো অ্যানাদার কমপ্লিকেশন হলো স্টিফনেস অফ দ্য শোল্ডার। স্টিফনেস অফ দ্য শোল্ডার আবার হইলে হয় কি? ম্যানেজ করা যায়, ইট ইজ ম্যানেজেবল। কয়েকদিন আমরা যদি একটু ফিজিওথেরাপি দেই, মুভমেন্ট যদি এনকারেজ করি, তাহলে কি হবে? সেটা তোমার আবার নরমাল হয়ে যায়। সো শোল্ডার স্টিফনেস যদি হয়েই যায়, কোনো কারণ নেই, সেটা পরবর্তীতে আর সো মেইন কমপ্লিকেশনের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে নন ইউনিয়ন, ম্যাল ইউনিয়ন। আর আমরা ট্রিটমেন্ট করতে করতে যদি আমরা কোনো কমপ্লিকেশন করি সেটাকে আমরা বলবো স্টিফনেস অফ দ্য শোল্ডার। তাহলে ফ্র্যাকচার অফ ক্লেভিকল সম্পর্কে মোটামুটি স্যার একটা ফ্র্যাকচার ডিসপ্লেস না আনডিসপ্লেসড এটা কিভাবে ইভালুয়েট করব? ভেরি গুড, ভেরি গুড। ডিসপ্লেস, দেখো এইখানে এই ফ্র্যাকচারটা তুমি দেখো, হ্যাঁ, এই ফ্র্যাকচারটাতে দেখো যে এখানে দুইটা ফ্র্যাগমেন্ট আছে, 1 2। এই ফ্র্যাগমেন্ট গুলো দেখো একটা আরেকটা থেকে অনেক দূরে চলে গেছে। সো ইট ইজ ডিসপ্লেসড ফ্র্যাকচার। আর যদি ভাঙার পরে এত দূরে দূরে না যাইতো, এটার মাথা যদি কাছাকাছি প্লেস করা, তাহলে সেটাকে আমরা বলতাম আনডিসপ্লেসড।
ইউজুয়ালি আমরা বলি লেস দেন 1 সেন্টিমিটার, যে ভাঙার পরে যদি একটা থেকে লেস দেন 1 সেন্টিমিটার হয় সেটাকে আমরা বলি আনডিসপ্লেস, আর মোর দেন 1 সেন্টিমিটার যদি হয় তাহলে সেটাকে আমরা বলি ডিসপ্লেস। ডিসপ্লেস মানে হচ্ছে জায়গায় যখন তোমার ভেঙে দুইটা ফ্র্যাগমেন্ট অনেক দূরে দূরে চলে যাচ্ছে, দ্যাট ইজ ডিসপ্লেসমেন্ট। আর যখন ভাঙছে বাট একটা একটা কাছাকাছি আছে সেটাকে আমরা বলবো আনডিসপ্লেসড। ক্লিয়ার? ইয়েস স্যার, থ্যাংক ইউ। স্যার স্যার ভাস্কুলার স্ট্যাটাসটা কিভাবে বুঝবো ফ্র্যাকচারের পরে? ফ্র্যাকচারের পরে, আচ্ছা সেটা তোমাকে আমি দেখাচ্ছি। সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার আসুক এইখানে, আমি বলে দিচ্ছি। এটা একটা এক্স-রে, সেটা হচ্ছে বোঝা যাচ্ছে এটা একটা অ্যালবোর এক্স-রে। এটা কি ধরনের ভিউ, এটা কি দেখে বোঝা যায় যেটা কোন ধরনের ভিউ হইতে পারে? স্যার ল্যাটারাল ল্যাটারাল ভিউ। ডেফিনেটলি, ভেরি গুড, এটা একটা ল্যাটারাল ভিউ, কারণ এখানে আমাদের রেডিয়াস আলনাটাকে দেখে মনে হচ্ছে একটার উপরে আরেকটা আছে। হ্যাঁ, একটার শ্যাডো আরেকটা শ্যাডোর উপরে ইম্পোজ করে আছে, সো আমরা এটাকে বলবো ল্যাটারাল ভিউ এক্স-রে। আর যদি আমরা রেডিয়াস সামনে থেকে নেই তখন আমাদের দুইটা বোনস আলাদাভাবে বোঝা যাবে, তখন আমরা বলবো এটা এপি ভিউ। এখানে দেখো ল্যাটারাল ভিউতে এক্স-রেতে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে এই হিউমেরাসের লোয়ার এন্ডে সামথিং হ্যাজ হ্যাপেন্ড। এখানে কি হচ্ছে দেখা যাচ্ছে যে এই এই অংশটা থেকে এই অংশটা সেপারেট হয়ে গেছে। সো this is the X-ray elbow taken in lateral view showing there is a fracture in the lower end of the humerus. এখন দেখো সেই আমার কথাই, যখন আমরা এটাকে ল্যাটারাল ভিউতে দিলাম আর এটাকে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউতে দিলাম, দেখো ল্যাটারাল ভিউতে হচ্ছে যে রেডিয়াসটা আলনার শ্যাডো পড়ে গেছে, বাট যখন আমরা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউতে দেখো রেডিয়াস এবং আলনা আলাদাভাবে দুইটা বোনসকে আইডেন্টিফাই করা যাচ্ছে। সো ইট ইজ দ্য ল্যাটারাল ভিউ, ইট ইজ দ্য anterior posterior view. So there is a fracture in the lower end of the humerus. উপরে দেখো একটা কথা লেখা আছে এক্সটেনশন টাইপ, তাহলে এক্সটেনশন টাইপ যেহেতু আছে তাহলে আরেকটা টাইপ কি থাকবে? ফ্লেকশন টাইপ। ক্লিয়ার? এক্সটেনশন টাইপ কোনটা? যখন আমরা সব সময় মনে রাখতে হবে যখনই আমরা একটা ফ্র্যাকচারকে ডেসক্রাইব করব, ইউ শুড ডেসক্রাইব দ্য ফ্র্যাকচার অ্যাকর্ডিং টু দ্য ডিস্টাল ফ্র্যাগমেন্ট। ফ্র্যাকচারের ডিস্টালে যে ফ্র্যাগমেন্টটা থাকবে সেই ফ্র্যাগমেন্টটা কোন দিকে গেছে সেটার উপরে ভিত্তি করে আমাদের ফ্র্যাকচারটাকে ডায়াগনোস করতে হবে। দেখো এই ডিস্টাল ফ্র্যাগমেন্টটা পিছন দিকে চলে গেছে, সো ইট ইজ দ্য এক্সটেনশন টাইপ। আর আরেকটাতে দেখো এখানে দেখো ফ্র্যাকচার ফ্র্যাগমেন্টটা সামনের দিকে চলে আসছে, সো ইট ইজ দ্য ফ্লেকশন টাইপ। এই দুইটাই হচ্ছে সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার, একটা হলো এক্সটেনশন টাইপ আরেকটা হলো ফ্লেকশন টাইপ। So it is the supracondylar fracture of the humerus. It is the most common traumatic fracture seen in children. এটা সবচেয়ে বেশি হয়। এখানে আমরা দুইটা টাইপ দেখলাম না, একটা এক্সটেনশন টাইপ আর একটা হলো ফ্লেকশন টাইপ। দেখো এক্সটেনশন টাইপটা অনেক বেশি, 95%। আমার ক্ষেত্রে তো 100% বলবো, কারণ আমি এখন পর্যন্ত ফ্লেকশন টাইপ একটা কি দুইটা দেখছি। বাচ্চাদের ক্ষেত্রে হয় এইখানে মেল ফিমেল কোনো ডিফারেন্স নাই, কারণ বাচ্চা মেয়ে বাচ্চা কম পড়বে ছেলে বাচ্চা বেশি পড়বে এটা কিন্তু 5 থেকে 7 বছর বয়সে বোঝা যায় না। বর্তমানে আমরা আরো দেখি কি মেয়ে বাচ্চাগুলাই বেশি চঞ্চল থাকে, বেশি দুষ্ট থাকে। সো এখানে মেল ফিমেল রেশিওটা হবে সমান। মেকানিজম অফ ইনজুরি খুব একটা জরুরি না, সিম্পটম কি থাকে? পেইন থাকবে, খুব কমন। বাচ্চার আসবে এসে বলবে যে পেইন। বল। কমন সিম্পটম, আমাদের সিম্পটম আসলে আমাদের ক্রিটিক্যাল ফ্র্যাকচার খুব সোজা। এসে বলবে স্যার পড়ে গেছিলাম, পড়ে যাওয়ার পরে ব্যথা ব্যথা, আর আরেকটা জিনিস বলবে স্যার এরপর তো বাচ্চার হাত নাড়ায় না। এইটাই দেখা যায়, বাচ্চাটা পড়ার পরে আর সে ওই জায়গা নাড়াচাড়া করে না।
বললো, বলার পরে আমি কি দেখবো, সেটা হলো আমি দেখবো এখানে ডিফর্মিটি থাকবে, সোয়েলিং থাকবে, ইকাইমোসিস থাকবে। আর আমি যদি হাত নাড়ানোর চেষ্টা করি, এমন জোরে বাচ্চা চিৎকার করবে যে তখন আর তোমার হাত নাড়ানোর আর ইচ্ছা থাকে না। কি কি ডিফর্মিটি থাকে একটা ছবি দিয়ে তোমাকে দেখাই দিই। হ্যাঁ, দেখো এরকম একটা ছবি দেখলে আর কিছু লাগে না। নাম্বার ওয়ান, এখানে একটা ডিফর্মিটি, যেহেতু আমি বলছি কি 95% হলো এক্সটেনশন টাইপ, তাইলে কি হবে, লোয়ার এন্ডটা পিছন দিকে চলে যাবে। পিছন দিকে চলে যাওয়ায় দেখো শেপটা কিরকম এস এর মতো হয়ে গেছে। সো এই ধরনের একটা ডিফর্মিটি পাইলে আমরা বলবো সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচারে কি ধরনের ডিফর্মিটি থাকে, এস শেপেড ডিফর্মিটি। আর এইখানে কি থাকতেছে, এই এলবোর সামনে তোমার কি থাকবে, ইকাইমোসিস আছে। এইখানে দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট, যে কোনো ফ্র্যাকচার সব থেকে ইম্পর্টেন্ট ফ্র্যাকচার যেটাতে তোমার নিউরোভাস্কুলার স্ট্যাটাসটা কি হয়, হ্যাম্পার দিতে পারে। কারণ কি, কারণ আমরা জানি যে all the nerves, vessels, vein, arteries, all are related to the lower end of the humerus. এই লোয়ার এন্ড অফ দ্য হিউমেরাস এর সামনে পিছনে আশেপাশে দিয়ে তিনটা নার্ভ যায়, ভেইন যায়, আর্টারি যায়। সো এই ডিস্টাল এন্ড অফ দ্য হিউমেরাসে কোনো ধরনের ফ্র্যাকচার হয়ে যদি ডিসপ্লেসমেন্ট ঘটে, তাহলে অবশ্যই এর আশেপাশে যে নার্ভ এবং ভেসেল আছে, এই জিনিসগুলোকে সে হ্যাম্পার করতে পারে। তখন তুমি কি করবা, নিউরোলজিক্যাল এক্সামিনেশন কি, নিউরোলজিক্যাল এক্সামিনেশন হলো যে তোমার এখানে এখানে কি কি জিনিস আছে, মিডিয়াল নার্ভ, রেডিয়াল নার্ভ, আলনার নার্ভ। তখন রুগীকে তুমি জিজ্ঞেস করতে পারো যে এই যে আপনার হাতের সেন্সেশন আছে কিনা, বা তুমি বাচ্চাদের ক্ষেত্রে কি করবা, একটা আস্তে করে একটু আঙুলের মধ্যে চিমটা দিলা, যদি সে উ করে ওঠে তাহলে বুঝবা তার নিউরোলজিক্যাল স্ট্যাটাসটা ভালো আছে। আর ভাস্কুলার স্ট্যাটাসটা কিভাবে বুঝবা, ভাস্কুলার স্ট্যাটাস বোঝার জন্য একটা জিনিস তুমি অ্যাসেস করবা, সেটা হলো পালস। যদি পালস থাকে তাহলে তুমি বুঝবা যে এখানে ভাস্কুলার স্ট্যাটাসটা ভালো আছে। যদি পালস না থাকে তাহলে বুঝতে হবে যে ডেফিনেটলি এই লোয়ার এন্ড অফ দ্য হিউমেরাসটা তোমার কি করছে, ব্রাকিয়াল আর্টারির উপরে প্রেসার ক্রিয়েট করতেছে। এরপরে আরো যদি তুমি ভালোভাবে বুঝতে চাও তাহলে কি করতে হবে, তোমার ধরো হাতে তুমি যদি কি বলে ডপলার করো। ডপলারটা কি, ডপলারটা মানে হচ্ছে কোন জায়গায় ব্লাড সার্কুলেশনটা বোঝার জন্য কি হয়, ডপলার একটা মেশিনের মাধ্যমে আমরা এক্সামিনেশন করি, সেখানে আমাদের এটাকে বলা হয় ডপলার। আর সবচেয়ে সুন্দর জিনিসটা হলো যদি যদি ভাস্কুলারিটি ভালো থাকলে কি হবে, সেই অংশটা ওয়ার্ম থাকবে, পিঙ্ক থাকবে। আর যদি পুরলি পারফিউজ থাকে তখন সেই জায়গাটা কোল্ড থাকবে, পেইল থাকবে। কে জানে জিজ্ঞেস করছিলাম, ভাস্কুলার স্ট্যাটাস বোঝা গেছে? জি স্যার। স্যার এক্স-রে তে তো মানে বুঝার কোনো উপায় নাই নাকি না, স্যার? ডেফিনেটলি না। আমি তো প্রথমেই জন্য বলছি যে ইউ শুড কোরিলেট ক্লিনিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ এক্স-রে। ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ। এখানে দেখো এই যে এইখানে আরেকটু ওই যে আমার সেই ডিসপ্লেস আনডিসপ্লেসটা এখানে আরো ভালোভাবে বোঝা যাচ্ছে। দেখো এটা হলো একটা এক্সটেনশন টাইপের, যেহেতু আমাদের 95-98% এক্সটেনশন টাইপ, আমাদের সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার আমরা ইউজুয়ালি এক্সটেনশন টাইপ নিয়ে কথা বলবো। ক্লিয়ার? এখানে আমরা দেখো ক্লাসিফিকেশনটা যদি আমরা করি, এটা হলো টাইপ 1। এখানে দেখো আনডিসপ্লেসড, এখানে ভাঙছে বাট এটা একটুও জায়গা থেকে সরে যায় না, টোটালি আনডিসপ্লেসড। এটা হলো ডিসপ্লেসড বাট দেখো পোস্টেরিয়রলি এই কর্টেক্সটা একটা একটার সাথে লাগানো আছে। তাইলে কি হলো, এটা থেকে এটা খারাপ, আবার এটা থেকে এটা আরো বেশি খারাপ। কেন? কারণ এখানে সে পোস্টেরিয়র কর্টেক্সটাও লাগানো নাই, টোটালি ডিসপ্লেসড। সো ইট ইজ দ্য আনডিসপ্লেসড। এটা হলো ডিসপ্লেসড বাট পোস্টেরিয়র কর্টেক্স ইনটেক্ট, আর এটা হলো টোটালি ডিসপ্লেসড। এই ক্লাসিফিকেশনটাকে আমরা বলি গার্টল্যান্ড ক্লাসিফিকেশন। এখন তুমি ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি করবা, ম্যানেজমেন্টের ক্ষেত্রে দেখো তুমি যখন এরকম একটা দেখলা খুশি হয়ে যাবা, আরে এটা খুব সোজা, এটাতে আমাদের কিছুই করার দরকার নেই। সেই যে আমাদের 4R আছে, রিডাকশন, রিটেনশন, রিহেবিলিটেশন, এটার ক্ষেত্রে খুব কম, এটাতে রিডাকশন করার দরকার নাই, খালি একটা ধরে রাখতে পারলেই হবে। ধরে রাখবা কিভাবে, পিছন দিকে একটা যদি প্লাস্টার দিয়ে দাও, একটা স্ল্যাব দিয়ে দাও, তাইলে এটার ম্যানেজমেন্ট শেষ। এইটার ক্ষেত্রেও খুব বেশি কিছু করার দরকার নেই, এখানে ভেঙে গেছে, হাতটাকে একটু উপরে উঠাই দিলে এটা এখানে চলে আসবে, চলে আসলে একটা প্লাস্টার দিয়ে দিলাম। চ্যালেঞ্জ হবে এই ধরনের ফ্র্যাকচারের ক্ষেত্রে
এই ধরনের ফ্র্যাকচার প্রথমে আমরা ট্রাই করব, কোনো কিছু অপারেশন না করে আমরা জায়গায় নিয়ে আসার চেষ্টা করব। যদি দেখি যে না জায়গায় আসতেছে না, তখন সেটাকে অপারেশন করে করতে হবে। এটার ক্ষেত্রে ম্যানেজমেন্ট হবে দুই ধরনের, যে গার্টল্যান্ড টাইপ 3 টা হবে। প্রথমে আমরা চেষ্টা করব ক্লোজড, যদি আমরা ক্লোজ না হয় তাহলে আমরা করব ওপেন রিডাকশন। হোয়াট ইজ ওপেন রিডাকশন? ওপেন রিডাকশন মিন্স চামড়া কাটবো, মাসল কাটবো, কাইটে একদম বোনস পর্যন্ত যায়, দেখা সুন্দর করে রিডাকশন করে দুই পাশ থেকে দুইটা পিন ঢুকাই দিব। দ্যাট ইজ আমরা বলি ওপেন রিডাকশন এন্ড পারকিউটেনিয়াস পিনিং। এটা খুব ইম্পর্টেন্ট সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচারের কমপ্লিকেশন। আর্লি সে আমি বললাম যে লোয়ার এন্ডে তোমার কি থাকে, প্রচুর ভেসেল থাকে, ভাস্কুলার ইনজুরি থাকতে পারে। আর এই ধরনের ভাস্কুলার ইনজুরি কারণে যে ইসকেমিয়া হয় সেটা একটা টার্ম আছে, সেটাকে আমরা বলি বকম্যানস ইসকেমিয়া। আরেকটা হলো যখন ভাস্কুলার ইনজুরি হয় তখন কি হয়, কম্পার্টমেন্ট সিনড্রোম ডেভেলপ করে। এগুলো হলো আর্লি। লেটের মধ্যে হচ্ছে খুব কমন, এটা খুব বেশি হয়। ধরো ভাঙার পরে খেয়াল করে নাই, ট্রিটমেন্ট করে নাই ভালো মতো, পরবর্তীতে তোমার এই ধরনের একটা ডিফর্মিটি হয়ে যায়, সেটাকে আমরা বলি কিউবিটাস ভ্যারাস। কিউবিটাস মানে হলো এলবো, ভ্যারাস মানে হলো যখন এলবোটা দিকে চলে আসে, সেটাকে আমরা বলি কিউবিটাস ভ্যারাস ডিফর্মিটি। হোয়াট ইজ মায়োসাইটিস ওসিফিকেন্স? মায়োসাইটিস ওসিফিকেন্স হলো কি, গ্রামের মানুষজন আর কিছু না পারলেও একটা জিনিস পারে, খুব ভালো করে মালিশ দিতে পারে। দেখবা নানি দাদিরা খালি তেল আইনা ভালো করে জায়গাটার মধ্যে খালি মালিশ দেয়। এখানে মালিশ দিলে হয় কি, এই মাসেলের ভিতরে কিছু বোনস ফর্মেশন হয়ে যায়, সেটাকে আমরা এক কথায় বলি কি, মায়োসাইটিস ওসিফিকান্স। আর এই যে এখানে ভক্তেন্স ইসকেমিয়া হয়েছিল, এই ভক্তেন্স ইসকেমিয়া হলে কি হয়, যখন একটা জায়গায় ইসকেমিয়া ডেভেলপ করে সেখানে নরমাল টিস্যু ইজ রিপ্লেসড বাই ফাইব্রাস টিস্যু। যখন এই মাসেল গুলাতে মাসেল টিস্যু ইজ রিপ্লেসড বাই ফাইব্রাস টিস্যু, তখন কি হয়, এই ধরনের কিছু কন্ট্রাকচার ডেভেলপ করে। হাতগুলো এরকম বাঁকা হয়ে গেছে, দেখো এটা আমরা কি বলি, বকম্যানস ইসকেমিক কন্ট্রাকচার। এই যে এই ছয়টা নাম মনে রাখতে পারলেই পরীক্ষা পাস। এখন আমরা চলো কিছু মানে ইম্পর্টেন্ট এক্সপ্লেইন, এগুলো শুধু জাস্ট আমি দেখায় যাব। এটা কি এক্সরে? This is the X-ray forearm. এখানে কোথায় ফ্র্যাকচার আছে বলো তো? Sir, X-ray forearm in lateral view showing fracture in ulna, proximal part. সাথে আর কিছু বোঝা যায়? এই যে রেডিয়াল হেড, এই রেডিয়াল হেডটা কোথায় থাকার কথা ছিল? এই জায়গাটায়। এই রেডিয়াল হেডটা থাকার কথা ছিল এই যে এখানে আলনার ল্যাটারাল সারফেস একটা রেডিয়াল গ্রুপ থাকে, ওইখানে না থেকে এটা দূরে চলে গেছে। সো এখানে কি হয়েছে, ফ্র্যাকচার আলনা সাথে সুপিরিয়র রেডিও আলনার জয়েন্টটা ডিসলোকেশন আছে। এই ধরনের ফ্র্যাকচারকে আমরা এক কথায় কি বলি? Montegia's fracture. Montegia fracture. Very good. তাহলে দিস ইজ মন্টিজিয়া ফ্র্যাকচার। হোয়াট ইজ মন্টিজিয়া ফ্র্যাকচার? মনে রাখতে হবে মন্টিজিয়াতে থাকবে, আলনাতে ফ্র্যাকচার থাকবে, এবং প্রক্সিমাল রেডিও আলনার জয়েন্টটা কি হবে, ডিসলোকেশন থাকে। এটা একজন ইটালিয়ান সায়েন্টিস্টের আবিষ্কার, জিওভানি বাত্তিস্তা মন্টেজিয়া। এটাতে খুব বেশি কিছু করার দরকার নাই। এইটাতে আসুন, আমি এই দুইটা পড়ানোর পরে একসাথে করব। এটা একজন পড়ো। কোথায় ফ্র্যাকচার আছে? এটা ফ্র্যাকচার কোথায়? রেডিয়াসের লোয়ার এন্ডে, মানে ডিস্টাল পোরশনে। হ্যাঁ, আর কিছু আছে সাথে? হেড ডিসপ্লেসমেন্ট, এই যে অ্যারো দেওয়া, ডিস্টাল রেডিয়াল জয়েন্ট ডিসলোকেশন। হ্যাঁ ডিস্টাল রেডিও আলনার জয়েন্টটা ডিসপ্লেসমেন্ট আছে।
তাইলে রেডিয়াস ফ্র্যাকচার সাথে ইনফিরিয়র রেডিও আলনার জয়েন্টে যদি ডিসলোকেশন থাকে সেটাকে আমরা কি বলি? গ্যালাজি স্যার। গ্যালিয়াজি ফ্র্যাকচার। ভেরি গুড। সরি। আচ্ছা, এখানে আমরা দেখে নাও। What is Monteggia fracture? This is the anterior dislocation of the radial head with a fracture of the ulna. Right? Fracture of the radius with shortening and dislocation of the distal ulna. Monteggia radiusটা কি থাকবে? Dislocation থাকবে। আর গেলিয়াজিতে কি থাকবে? রেডিয়াসে ফ্র্যাকচার থাকবে। মন্টেজিয়াতে আলনাতে ফ্র্যাকচার থাকবে আর গেলিয়াজিতে আলনাটা কি থাকবে? ডিস্টাল রেডিও আলনার জয়েন্টে থাকবে। মেকানিজম কি? মেকানিজমটা সেম, ফল অন আউটস্ট্রেচ হ্যান্ড। ঠিক আছে, ম্যানেজমেন্ট দুইটার ক্ষেত্রেই হলো ওপেন রিডাকশন, ইন্টারনাল ফিক্সেশন। মানে কি? অপারেশন। কমপ্লিকেশন কি? কমপ্লিকেশন হলো নন ইউনিয়ন। আর এইটা যেহেতু তোমার সুপিরিয়র রেডিওলার জয়েন্টের ডিসলোকেশন থাকে, লিমিটেশন অফ মোশন এট এলবো, আর এইটা যেহেতু নিচের দিকে থাকে, তোমার কি হবে? লিমিটেশন অফ দা প্রোনেশন এন্ড সুপাইনেশন। এটার ক্রেডিট গোস টু হচ্ছে মন্টেজিয়া ভদ্রলোক, আর এটা হচ্ছে গেলিয়াজি। সো এই দুইটা কম্পারিজন করে বোঝা গেল? জি স্যার। এটা ভোলা যাবে না। তাহলে মন্টেজিয়া মানে হলো আলনা ফ্র্যাকচার, সুপিরিয়র আলনার জয়েন্ট। গেলিয়াজি মানে হলো এক্স, এটা আরো সুন্দর, একদম চলে গেছে। এটা দেখো আপার রেডিয়াল হেড চলে গেছে, লোয়ার আলনার যে এটা আছে সেটা চলে গেছে। এটা হলো তোমাদের খুবই কমন একটা ফ্র্যাকচার। এই এক্সরেটা দেখে কি বোঝা যায়? দেখছো হাড্ডিগুলো কেমন না সাদা সাদা? এর আগের এক্সরেটা দেখো আর এইটার এক্সরেটা দেখো। আগে ধরো তোমার এইটা দেখো, এই যে এই এক্সরেটা দেখো কেমন সুন্দর, মোটামুটি এক্সরেটার কোয়ালিটি অনেক ভালো। আর এই আসো, এক্সরেটা দেখেই বোঝা যাচ্ছে এক্সরেটা কেমন জানি বোনসের মধ্যে ক্যালসিয়াম কন্টেন্ট খুবই কম। তাহলে এটা কাদের ক্ষেত্রে হয় এই ধরনের ফ্র্যাকচার? অ্যাডাল্টের অস্টিওপোরোসিসের জন্য। অস্টিওপোরোটিক। এই বোনসটা দেখে বোঝা যাচ্ছে, দেখো বোনসের ভিতরে খালি কালো কালো, সাদা বলতে কিছু নাই। কালো কালো মানেই হচ্ছে এখানে বাতাস, বাতাস মানেই হচ্ছে এখানে ক্যালসিয়াম কন্টেন্ট কমে গেছে। দ্য বোনস ইজ অস্টিওপোরোটিক। এটা হলো ফ্র্যাকচার ইন দ্য লোয়ার এন্ড অফ দ্য রেডিয়াস। এইটুক জাস্ট মাথায় রাখো এখন, ফ্র্যাকচার লোয়ার এন্ড অফ দ্য রেডিয়াস। এটাকে আমরা এক কথায় কি ধরনের ফ্র্যাকচার বলি? কলেক্স ফ্র্যাকচার। তিনটা ফিচার মনে রাখতে হবে। ট্রান্সভার্স ফ্র্যাকচার অফ দ্য রেডিয়াস 2.5 সেন্টিমিটার অ্যাবাভ দ্য ইনফেরিয়র রেডিয়াল নার্ভ জয়েন্ট, ডর্সাল ডিসপ্লেসমেন্ট, ডর্সাল অ্যাঙ্গুলেশন। এই কথাটা মনে রাখতে হবে। তাহলে এটার জয়েন্ট থেকে 2.5 সেন্টিমিটার অ্যাবাভ আছে। দেখো আমি সবসময় বলি যে ফ্র্যাকচারটা যখন ডেসক্রাইব করতে হয় ডিস্টাল ফ্র্যাগমেন্টটা কোথায় আছে। এটা হলো হাতকে যখন তুমি ল্যাটারালি দিবা, এই সামনের অংশটাকে আমরা বলি ভেন্ট্রাল, পিছনেরটাকে বলি ডর্সাল। দেখো ডিস্টাল ফ্র্যাগমেন্টটা পিছন দিকে চলে গেছে, সো ইট ইজ দা ডর্সাল ডিসপ্লেসমেন্ট অর ডর্সাল অ্যাঙ্গুলেশন অফ দা রেডিয়াস। এই তিনটা স্যার এখানে ফ্র্যাকচারটা কোথায় একটু দেখাবেন স্যার? এই যে দেখো, এই যে লাইনটা, এই বুঝা গেছে? জি স্যার। আর এইখানে যখন আসবে তখন দেখো এই যে আলনা, আলনা হইলো এইটা হইলো আলনা, আলনা গুড। এই হইলো রেডিয়াসটা, এখানে এসে ফ্র্যাকচার হয়েছে। এই যে দেখো ফ্র্যাকচার। ক্লিয়ার? স্যার অ্যাঙ্গুলেশনটা একটু যদি দেখাতেন। অ্যাঙ্গুলেশনটা তুমি যদি এটাকে লং এক্সিসে ধরো, এটা যদি রেডিয়াসের লং এক্সিস হয়, তাহলে দেখো এই ফ্র্যাগমেন্ট, এই যে অংশটা, এই অংশটা কতটুকু পিছনে চলে গেছে। যেহেতু তোমার এটা যদি লং এক্সিস, এটা যদি সামনে চলে আসতো তাইলে হলো ভেন্ট্রাল, যেহেতু এটা পিছনে চলে গেছে এটা হবে ডর্সাল অ্যাঙ্গুলেশন। ক্লিয়ার? তাহলে স্যার ডিসপ্লেসমেন্টটা কি? ডিসপ্লেসমেন্টটা যখন তোমার ডিসপ্লেস হইয়া অ্যাঙ্গেল ফর্ম করবে তখন হচ্ছে অ্যাঙ্গুলেশন। যতক্ষণ পর্যন্ত ডিসপ্লেসমেন্ট না হয়েছে ততক্ষণ পর্যন্ত অ্যাঙ্গুলেশন হবে না। ডিসপ্লেসমেন্টটা হলো তোমার চোখের দেখা যে হ্যাঁ এইখানে ডিস্টাল ফ্র্যাগমেন্টটা সরে গেছে, আর অ্যাঙ্গুলেশন হচ্ছে তার মেজারমেন্ট।
ক্লিয়ার? জি স্যার। এখন এইখানে দেখো, এই যে ডিস্টাল এন্ড অফ দ্য রেডিয়াসের এই ফ্র্যাকচার ফ্র্যাগমেন্টটা, এটা পিছন দিকে চলে গেছে। পিছন দিকে চলে যাওয়া মানে হলো পলিস ফ্র্যাকচার। যদি সামনের দিকে চলে আসতো তখন আমরা সেটাকে আমরা কি বলতাম? আরেকটা ফ্র্যাকচার, সেটা হলো স্মিথ ফ্র্যাকচার। ক্লিয়ার? আমাদের জি স্যার। ডিস্টাল এন্ডে দুইটা ফ্র্যাকচার আছে। যদি ডিস্টাল ফ্র্যাগমেন্টটা যদি পিছন দিকে চলে যায়, ডরসাল এঙ্গুলেশন, ডরসাল ডিসপ্লেসমেন্ট হয়। ডিসপ্লেসমেন্ট মানে হলো সরে যাওয়া, আর তুই মেজার করে কতটুকু সরে গেছে সেটা হলো তার এঙ্গুলেশন। তাহলে হলো ডরসালে যদি চলে যায় সেটাকে আমরা বলবো কলিস, আর যদি এটা সামনের দিকে চলে আসে তাহলে আমরা সেটাকে বলবো স্মিথ ফ্র্যাকচার। এই যে পিছন দিকে চলে গেছে, এবং এই ডিফর্মিটিটাকে এক কথা আমরা কি বলি? ডিনার ফর্ক ডিফর্মিটি। কাঁটা চামচের মতো হয়ে যায়, একদম রুগী দেখলেই বুঝবা। এই যে এরকম। স্যার এইটাই কি স্যার বেয়োনেট ডিফর্মিটি? না, বেয়োনেট ডিফর্মিটিটা হলো, বেয়োনেট কিভাবে থাকে? বেয়োনেটটা হয় রাইফেলের মাথার ভিতরে, বেয়োনেটটা একটু পিছন দিকে ধাক্কা দেওয়া থাকে, একদম রাইফেলের মাথায় লাগানো থাকে না, একটু পিছন দিকে লাগানো থাকে। যখন একটা বোনস আরেকটা বোনস যখন একটা আরেকটার উপরে উঠে যাবে, যেমন তুমি এইখানে খেয়াল করো, এখানে দেখো এই একটা ফ্র্যাগমেন্ট আর এই একটা ফ্র্যাগমেন্ট, এটা কি হয়েছে? এটা উপরে উঠে গেছে, একটা আরেকটার উপরে উঠে গেছে, দ্যাট ইজ দ্য বেয়োনেট। আর হলো ডিনার ফর্কটা হচ্ছে এই যে পিছন দিকে যে চলে গেছে, ডরসালি ডিসপ্লেসমেন্টের কারণে এই যে একটা বাঁকা হয়ে যায় হাতটা, দ্যাট ইজ কল্ড ডিনার ফর্ক ডিফর্মিটি। আর বোনস এর ক্ষেত্রে যখন একটা ফ্র্যাগমেন্ট আরেকটা ফ্র্যাগমেন্টের উপরে লেগে যায়, মানে একটা একটা ভিতরে ঢুকে যাবে, ওটাকে আমরা বলবো বেয়োনেট পজিশন। বেয়োনেট দেখছো না, রাইফেলের মানে বন্দুকের সামনে লাগানো থাকে, যেটা বন্দুকের গুলি টুলি শেষ হয়ে গেলে জি তোর স্যার। বেয়োনেট দিয়ে খুঁজে খুঁজে মারে না। অলমোস্ট অল কেসে আমরা কি করি? এটা হলো নন অপারেটিভ। কি করি আমরা? জাস্ট আমরা ক্লোজ রিডাকশন করি, এরপর একটা আমরা প্লাস্টার দিয়ে দিই। কিভাবে করি? এই দেখো, ক্লোজ রিডাকশন। আমরা প্রথমে একটা ট্র্যাকশন দেই, ট্র্যাকশন দিয়ে আমরা এই জায়গাটাকে বসাই, বসানোর পরে এই দ্যাট ইজ দ্য ম্যানুয়াল রিডাকশন অফ দ্য ডিস্টাল রেডিয়াস। এরপরে আমরা এরকম একটা প্লাস্টার করে দিই। এই স্যার প্লাস্টারটা বলো। স্যার স্যার রিডাকশনটা কি স্যার ব্লাইন্ডলি করা হয় না সিআরএমের সাপোর্ট নিয়ে করা হয়? হ্যাঁ, তুমি আমরা যখন চেম্বারে করি, চেম্বারে আমরা এটা ব্লাইন্ডলি করি। আর কলিস ফ্র্যাকচার হচ্ছে কি, একটু এইজেড পেশেন্টের ক্ষেত্রে যখন হয় না, তখন আসলে খুব একটা মানে একদম যে পারফেক্ট হইতে হবে এরকম দরকার হয় না। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় আমার কাছে ডিস্টাল রেডিয়াল ফ্র্যাকচার যে আসছে তার বয়স হইতেছে 75 70, হ্যাঁ? তখন দেখা যায় যে খুব বেশি যে আমার একদম মিলে যেতে হবে এরকম না। তবে ইয়াং এইজে যদি হয় তখন ডেফিনেটলি আমাদের এখানে অনেকগুলা মানে অনেক মানে প্রেসাইজ হইতে হয়। তখন সিয়াম দিয়ে করাটা ভালো। তবে সিয়ামটা আসলে এখনো তো ওইভাবে অ্যাভেলেবল না। আর আমাদের বাংলাদেশের যে অবস্থা, তোমার কাছে কলেজ ফ্র্যাকচার নিয়ে আসলে তোমার কাছে বলবে স্যার প্লাস্টার করে দেন। তুমি যদি সিয়াম দিয়ে দেখে প্লাস্টার করতে তোমার 7 থেকে 8,000 টাকা খরচ হবে। আর তুমি যদি চেম্বারে করে দাও 3-4,000 টাকার ভিতরে করে দিতে পারবা। তখন দেখা যায় অধিকাংশ কেসে আমরা করি কি, যেহেতু এই এই যে 3টা স্টেপ যদি আমরা মেইনটেইন করি, নাম্বার 1 টান দিয়ে আনলাম, ট্র্যাকশন দিলাম, ট্র্যাকশন দিয়ে জায়গায় বসায় দিয়ে যদি আমরা এইভাবে মেইনটেইন করতে পারি, তাহলে দেখা যায় আর আসলে খুব একটা মানে এক্সরে বা সিআরএম এর খুব একটা প্রয়োজন হয় না। সেজন্য মোস্ট অফ দ্য কেস আমরা করি কি, ক্লোজ রিডাকশনই করি। আরেকটা জিনিস, এরপরে আমরা এরকম একটা প্লাস্টার দিয়ে দিই। এই প্লাস্টারটার নাম হচ্ছে কলিস প্লাস্টার। কলিস প্লাস্টারটাতে কি কি পজিশন মেইনটেইন করতে হয় সেটা খুব ইম্পর্টেন্ট। কলিস প্লাস্টার করতে হয়, এই যে দেখো পামার ফ্লেকশন, হাতটাকে পামার ফ্লেকশন করতে হয়, এবং এদিকে আলনা থাকে তো আলনার দিকে হাতটাকে একটু ডেভিয়েট করে দিতে হয়। সো যখন তুমি রিডাকশন করলা, এইভাবে রিডাকশন করে দেওয়ার পরে এরকম একটা প্লাস্টার করে দিতে হবে, যেটা এলবোর নিচ থেকে দিবা,
আর হলো পামার ফ্র্যাকশন দিবা, আর আলনার ডেভিয়েশন করে দিবা 4 থেকে 6 সপ্তাহ। খুব ইম্পর্টেন্ট কমপ্লিকেশন। আর্লি কমপ্লিকেশনের ভিতরে খুব একটা ইম্পর্টেন্ট কিছু না, সোয়েলিং টোয়েলিং থাকে, তবে লেট কমপ্লিকেশনটা খুব ইম্পর্টেন্ট। বয়স্ক মানুষ তো দেখা যায় যে আমরা এত ভালো ট্রিটমেন্ট করে দিই, তারপরেও কিছু না কিছু কমপ্লিকেশন থেকেই যায়। নাম্বার 1 ম্যালিমিয়ন থাকতে পারে। অনেক সময় দেখা যায় আমরা ট্রিটমেন্ট করতেছি বাট এদিকে শোল্ডার স্টিফ হয়ে গেছে, সেটাকে আমরা এক কথায় কি বলি, ফ্রোজেন শোল্ডার। বা আমরা অনেক সময় ট্রিটমেন্ট দেওয়ার পরে মিডিয়ান নার্ভের উপরে ডিপ্রেশন হয়, সেটাকে আমরা বলি কার্পাল টানেল সিনড্রোম। জানি না আমরা কার্পাল টানেল সিনড্রোম, শুনছো তো? কার্পাল জি টানেল স্যার। সিনড্রোম ওই যে যখন তোমার রিস্টের উপরে মিডিয়ান নার্ভে কম্প্রেশন ঘটে, তখন সেটাকে আমরা বলি কার্পাল টানেল সিনড্রোম। এক্সরে দেখে নাও একদম। স্যার শোল্ডার স্টিফনেস আর ফ্রোজেন শোল্ডার কি এক জিনিস? না, ফ্রোজেন শোল্ডার স্টিফনেস এর একটা কজ হচ্ছে ফ্রোজেন শোল্ডার। শোল্ডার স্টিফনেস যখন তুমি যে কোনো একটা মুভমেন্ট যদি তোমার হ্যাম্পার থাকে, ধরো রোগী অ্যাবডাকশন করতে পারে না, অথবা রোগী ইন্টারনাল রোটেশন করতে পারে না, বা রোগী এক্সটার্নাল রোটেশন করতে পারে না, যে কোনো একটা স্পেসিফিক মুভমেন্ট যখন লস হয়ে যায়, তখন হলো স্টিফনেস শোল্ডার। আর ফ্রোজেন শোল্ডার মানেই হলো সবগুলো মুভমেন্ট যখন তোমার রেস্ট্রিক্টেড থাকবে, তখন সেটাকে আমরা বলি ফ্রোজেন শোল্ডার। ক্লিয়ার? ইয়েস স্যার, থ্যাংক ইউ। X-ray pelvis showing dislocation of the hip. বুঝা গেছে? আছে, হিপটা জায়গায় আছে, ফিমারের হেডটা শিফট হয়ে চলে গেছে না, দ্যাট ইজ দা হিপ ডিসলোকেশন। অ্যানাদার ওয়ান, হিপ ডিসলোকেশন। এর মধ্যে পার্থক্য কি? এটা দেখো উপরে উঠে গেছে, এটা নিচে নেমে গেছে। সো কয় ধরনের ডিসলোকেশন আছে? ডিসলোকেশন ইজ টু টাইপ, পোস্টেরিয়র ডিসলোকেশন, অ্যান্টেরিয়র ডিসলোকেশন। কোনটা বেশি কমন? পোস্টেরিয়র ডিসলোকেশন। কেন কমন? অধিকাংশ ইনজুরি গুলা হয় এইভাবে, মানুষ বসা থাকে, সামনে ধাক্কা লাগে, এটাকে আমরা কি বলি, ড্যাশবোর্ড ইনজুরি, ঠিক না? ড্যাশবোর্ড, এখানে এসে ড্যাশবোর্ড লাগলে হিপ হেড অফ দ্য ফিমারটা পিছন দিকে চলে যায়, দ্যাট ইজ পোস্টেরিয়র ডিসলোকেশন অফ দ্য হিপ। এটা হলো পোস্টেরিয়র ডিসলোকেশন, এটা হলো অ্যান্টেরিয়র ডিসলোকেশন। এটা কি? শোল্ডার ডিসলোকেশন। ভেরি গুড। দিস দ্য এক্সট্রা শোল্ডার টেকেন ইন অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ। এটা দুইটাই এপি ভিউ শোয়িং ডিসলোকেশন অফ দ্য, বা তুমি এখানে বলতে পারো দ্য হেড অফ দ্য humerus is not in contact with the glenoid cavity of the scapula, so it is the shoulder dislocation. এটা কি? এটা ডিসলোকেশন না, ডিসলোকেশনের থেকে একটু ভালো আছে, ওটাকে কি বলি আমরা? সাবলাক্সেশন। যখন ফিজিওলজিক্যাল লিমিটের ভিতরে দূরে চলে যাবে, সেটাকে আমরা বলি সাবলাক্সেশন। আর যখন তোমার ফিজিওলজিক্যাল লিমিট ক্রস করে যাবে, তখন সেটাকে আমরা বলি ডিসলোকেশন। ডিসলোকেশন ইজ এ অর্থোপেডিক ইমার্জেন্সি। এটা কি? এটাতে কি আছে? এলবো ডিসলোকেশন। একটা এক্সরে দেখাই দিব। আচ্ছা, আমাদের পরীক্ষাতে খুব একটা থাকে এটা। দিস ইজ দ্য এক্সরে থাই শোয়িং। এখানে এই এক্সরেটা কিন্তু আইডিয়াল এক্সরে হয় না। আইডিয়াল এক্সরেতে দুইটা জয়েন্ট থাকতে হবে, হিপ থাকতে হবে, নি থাকতে হবে। তো ইউজুয়ালি হয় কি, এত বড় প্লেট আসলে আমাদের থাকে না,
মানে একটা প্লেটে কখনোই দুইটা জয়েন্ট, সেজন্য আমরা ফিমার ফ্র্যাকচার হইলে আমরা দুইটা জয়েন্ট আলাদা হয়ে দেখি, হিপ আলাদা দেখি আর হলে এদিকে আলাদা দেখি, showing there is a fracture in the shaft of the femur. এটা ডিফারেন্ট। এটা কি একজন পড়ো, পরীক্ষাতে থাকে এটা। এটা কি এক্সরে? পেটেলার this ফ্র্যাকচার is স্যার। প্যাটেলা কি হইছে? ফ্র্যাকচার প্যাটেলা। এই তো আপার পোল লোয়ার পোল, এটা হলো প্যাটেলার অপারেশন। এটা ফ্র্যাকচার টিবিয়া ফিবুলা। টিবিয়া ফিবুলার বিভিন্ন অপারেটিভ প্রিন্সিপাল। এটা হলো মেডুলারি ফিক্সেশন আর এটা হলো এক্সট্রা মেডুলারি ফিক্সেশন, দ্যাট ইজ প্লেট ফিক্সেশন। এতক্ষণ পড়লাম আমরা ট্রমাটোলজি, আর এটা হলো এখন কোল্ড অর্থোপেডিক্স। এটা কি দেখা যায়? এটা হলো রেডিয়াসের লোয়ার এন্ডে অস্টিওলাইটিক লেশন। কি হইতে পারে? স্যার জায়ান্ট সেল টিউমার, জায়ান্ট সেল। ভেরি গুড। এটা দেখো অস্টিওসার্কোমা। সানরে অ্যাপিয়ারেন্স, এটা কি বলে? অস্টিওসার্কোমা। পড়ানো হয়েছিল? জি স্যার। এখানে দেখো অনিয়ন পিল, পেঁয়াজের খোসার মতো লেয়ার লেয়ার। উইং সার্কোমা। উইং সার্কোমা, ভেরি গুড। কডম্যান ট্রায়াঙ্গেল, কডম্যান ট্রায়াঙ্গেল। এইখানে হলো কডম্যান ট্রায়াঙ্গেলটা হলো পেরিওস্টিয়ামের। যখন তোমার এইখানে অস্টিওসার্কোমা বোনসটা প্রলিফারেট করে, তখন সে কি করে? এইখানের পেরিওস্টিয়ামটাকে এলিভেট করে ফেলে। এই পেরিওস্টিয়ামটা এলিভেট করলে এইখানে এরকম ভাবে একটা ট্রায়াঙ্গল ফর্ম করে, সেটাকে বলা হয় কডম্যান ট্রায়াঙ্গেল। এটা হবে সানরে বা সানবাস্ট অ্যাপিয়ারেন্সের পরে। এইখানে ধরো তোমার এইভাবে পেরিওস্টিয়ামটা, কারণ সে তো তোমার নিউবর্ন ফর্ম হবে, সে তো তোমার পেরিওস্টিয়ামটাকে এলিভেট করে উপরের দিকে উঠবে। এই যে পেরিওস্টিয়ামটাকে এলিভেট করে উঠাবে, সেটাই হলো কডম্যান ট্রায়াঙ্গেল। ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। স্যার একটা কোয়েশ্চেন স্যার। হ্যাঁ বলো। স্যার অ্যাকুইড অস্টিওমাইলিটিসের কোয়াড্র্যান্ট ট্রায়াঙ্গেল আর অস্টিওসার্কোমার কোয়াড্র্যান্ট ট্রায়াঙ্গেল মাঝে ডিফারেনশিয়েট কিভাবে করব? ডিফারেনশিয়েটটাই হবে কি, এটাই হলো পেরিওস্টিয়াল রিঅ্যাকশন, বুঝছো? জি স্যার। তখন তোমার এইটা যখন তুমি ডিফারেনশিয়েট করবা, যখনই তুমি দেখবা যে এরকম সানবাস্ট অ্যাপিয়ারেন্স আছে, তখন সেটা যাবে অস্টিওসার্কোমার দিকে। আর যদি তোমার সানবাস্ট অ্যাপিয়ারেন্স না থাকে, রিঅ্যাক্টিভ বোন যদি ফর্মেশন না হয়, তাহলে সেটা যাবে অস্টিওমাইলাইটিসের দিকে। অস্টিওমাইলাইটিসে তোমার কি হবে? সিকোয়েস্ট্রাম ফর্ম হবে, ডেড পিস অফ বোন ফর্মেশন হবে। আর তোমার অস্টিওসার্কোমাতে কি হবে? নিউ বোন ফর্মেশন হবে। এই দুইটা আলাদাভাবে দেখে বুঝতে হবে। আর অস্টিওমাইলাইটিসের ক্ষেত্রে কি হবে? ওই রোগটার যে ইয়েটা ন্যাচারাল হিস্ট্রিটা অনেক লম্বা সময়, ধরো মিনিমাম 3 to 4 উইকস। বাট তোমার অস্টিওসার্কোমার ক্ষেত্রে ইয়েটা ডিজিজ পিরিয়ডটা খুব শর্ট থাকে, দেখা যায় 20 ডেজ বা 1 মাসের ভিতরেই তোমার দেখা যায় রোগী অনেক বেশি খারাপ হয়ে যায়। এইভাবে। স্যার জায়ান্ট সেল টিউমারের স্যার এক্সরেটা কিভাবে ডেসক্রিপশন করব স্যার? হ্যাঁ, জায়ান্ট সেল টিউমারে তুমি ডেসক্রিপশন করবা যে দিস ইজ দ্য এক্সরে অফ, ইউজুয়ালি ডিস্টাল এন্ড অফ দ্য রেডিয়াস থাকে, তো তখন ডিস্টাল এন্ড অফ দ্য রেডিয়াস বলবো যে দেয়ার ইজ এ, দিস ইজ দ্য এক্সরে অফ দ্য রাইট রিস্ট শোয়িং osteolytic lesion seen in the distal end of the radius. The osteolytic lesion is having soap bubble appearance, and multiple lobulated in pattern. Soap bubble মানে সাবানের ফেনার যেরকম বাতাস হয় এরকম, এই যে এগুলো হচ্ছে সবগুলা এক একটা সোপ বাবল অ্যাপিয়ারেন্স, আর এগুলা অনেকগুলা লোবুলেটেড, মাল্টিপল লোবুলেটেড থাকে। সো দিস ইজ দা জায়ান্ট সেল টিউমার। ক্লিয়ার? ইয়েস স্যার। ভালো থেকো, পরীক্ষার সময় দেখা হবে সবার সাথে। হ্যাঁ।